প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অপরিণত নবজাতকের রেটিনার সমস্যা। নবজাতক যদি অপরিণত হন তাহলে তার কি কি ধরনের চোখের সমস্যা হতে পারে, আদৌ হয় কিনা, সবার ক্ষেত্রে হয় কিনা, চিকিৎসা কি কি হতে পারে, চিকিৎসা করলে সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে এবং আপনাদেরকে জানাতে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর সঞ্জয় কুমার দাস, সাবেক বিভাগীয় প্রধান, রেটিনা এবং আরোপি বিভাগ, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, কনসালটেন্ট, বাংলাদেশ আই হাসপাতাল, মালিবাগ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে কথা বলবো যে সমস্যাটা নিয়ে, সেটি নিয়ে আমাদের বক্তব্য, আপনার বক্তব্য নেবার আগে দর্শকদেরকে একটু জানাতে চাই। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি আপনারা কোনো মতামত জানাতে চান, এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতে চান, তাহলে 0241010469 এই নাম্বারটিতে ফোন করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা চলে আসি আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমরা আজকে কথা বলবো অপরিণত নবজাতকের রেটিনার সমস্যা নিয়ে। একেবারে শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই, এই যে আমরা একটা অনেক বড় কথা বলছি, নবজাতক যদি অপরিণত হয় তাহলে তার রেটিনার সমস্যা, আর এই ব্যাপারটি নিয়ে যদি বুঝিয়ে বলতেন যে কি ধরনের সমস্যা হতে পারে তার রেটিনাতে, এবং অপরিণত বলতে এখানে আমরা কোন নবজাতক থেকে বলছি? আমরা যদি চিন্তা করি, নর্মাল একটা বেবি আপনার মায়ের গর্ভে 37 সপ্তাহ থাকে এবং তার ওজন হয় 2.5 কেজি, যেটাকে আমরা টার্ম বেবি বলি, সেটা হলো পরিণত। আর যে বেবিটার জন্ম হয়ে যাচ্ছে 35 সপ্তাহ অথবা তার আগে এবং ওজন হয় 2 কেজির নিচে, সেই বেবিগুলোকে আমরা অপরিণত নবজাতক বলে থাকি এবং তাদেরই চোখের রেটিনায় প্রবলেমগুলো হয়ে থাকে, যেটা আরওপি বলে। এর ফুল ফর্ম হলো রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। এটা হলো আপনার অপরিণত নবজাতকের চোখের রেটিনার রক্তনালী একটা রোগ। রেটিনাটা হলো আপনার চোখের পিছনে একটা আলোক সংবেদনশীল টিস্যু, এখানে এই রোগটা হয়ে থাকে। আপনি যেটা বলছেন যে যদি 35 সপ্তাহ ফুল টার্ম বেবি যারা হচ্ছে না তাদের ক্ষেত্রেই হচ্ছে এই সমস্যাটা, সেক্ষেত্রে যত শিশুই আসলে ফুল টার্ম না হচ্ছে তার আগে যারা আসলে জন্মগ্রহণ করছে তাদের সবার ক্ষেত্রে কি আরওপি ডেভেলপ করছে? না, সবার কিন্তু আরওপি ডেভেলপ করছে না। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর থেকে থাকে অ্যাসোসিয়েটেড। দুইটা তো ইম্পর্টেন্ট, একটা হলো 35 উইকস অথবা তার নিচে জন্মগ্রহণ করলে, আরেকটা হলো ওজনের দিকে। বাচ্চাটার ওজন যদি কম হয় 2 কেজি বা তার নিচে, এবং যে বেবিগুলো এনআইসিইউতে থাকছে ওখানে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তো ওখানে যদি উচ্চ মাত্রায় এবং দীর্ঘদিন ধরে অক্সিজেন দেয়, সেটা আরওপি ডেভেলপ করার একটা প্রবণতা থাকে। এবং এছাড়াও কিছু ফ্যাক্টর থেকে থাকে আপনার জন্ডিস, এবং বাচ্চাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে, তারপরে বাচ্চাকে বারবার রক্ত ট্রান্সফিউশন করা হচ্ছে, এবং বাচ্চা যদি অ্যানিমিয়া থাকে, রক্তশূন্যতা অথবা ইনফেকশন, যেটা আমরা বলে থাকি যে সেপসিস, অথবা মায়েরও যদি কোনো সমস্যা থাকে যেমন ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার, এগুলো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর এই আরওপিটা ডেভেলপ করার জন্য। এগুলো থাকলে হতে পারে। কত ভাগ শিশুর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন যে আরওপি ডেভেলপ করছে? আপনি দেখেন আমাদের দেশে প্রতি বছর প্রায় কয়েক লাখ, অ্যারাউন্ড 6 লাখ প্রিম্যাচিউর বেবি জন্মগ্রহণ করে। এর মধ্যে আপনি যদি অ্যারাউন্ড 100-এর কথা চিন্তা করেন, 70% বাচ্চা আরওপি হবে না, বাকি 30%-এর দেখা যায় আরওপি ডেভেলপ করে। কিন্তু তাদের সবার কিন্তু আবার ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, কারণ ওগুলো বিভিন্ন স্টেজিং আছে, তার উপর নির্ভর করে আমরা ট্রিটমেন্টে যেয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার 12 to 15% অ্যারাউন্ড ট্রিটমেন্ট লাগে, যাদের চিকিৎসা দরকার হয়। বাকিগুলো কিন্তু স্পন্টেনিয়াসলি মানে রেটিনাটা ম্যাচিউর হয়ে যায়। যখন একটি শিশু এই অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করছে এবং যখন তার আসলে ওজন কম, তাকে আমরা সাধারণত আসলে এনআইসিইউতে রাখা হচ্ছে, এবং এটা কিন্তু আমরা বলতে পারি না যে কতদিন তাকে এনআইসিইউতে রাখা হচ্ছে। এই বাচ্চাটির চোখে আরওপি ডেভেলপ করছে কিনা বা করবে কিনা এটা বোঝার জন্য কখন তাকে ডাক্তারের কাছে আসতে হবে? অনেক বাবা মাই ভাবেন যে এনআইসিইউতে বাচ্চাটা আছে, একটু সুস্থ হোক, একটু ভালো হোক, আমরা তারপর চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই বা দেখাবো। এই ব্যাপারটা যদি একটু বলতেন যে কখন তাকে চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে বা দেখাতে হবে। দেখেন, এটা আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন আছে যে কোন সময়টাতে আমরা চোখের পরীক্ষা করব। আর আরওপি এমনই একটা রোগ, এটার প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ থাকে না।
লক্ষণটা তখনই ডেভেলপ করে যখন অলরেডি এটা এক্সটেন্সিভ স্টেজে চলে যায়, তীব্র হয়ে যায় এবং বাচ্চা দৃষ্টিহানি হওয়ার সম্ভাবনা হয়ে যায়। তো প্রথম দিকে যে বাচ্চাগুলো 35 সপ্তাহ অথবা তার আগে জন্মগ্রহণ করে এবং ওজন 2 কেজি বা তার নিচে, তাদেরকে আমরা বলি যে জন্মের 4 সপ্তাহ অথবা 30 দিনের মধ্যে চোখ পরীক্ষা করা। আর যে বেবিটা জন্মগ্রহণ করতেছে 28 সপ্তাহ এবং ওজন 1200 গ্রাম বা তার নিচে, তাদেরকে অবশ্যই জন্মের 3 সপ্তাহ অথবা 20 দিনের মধ্যে চোখ পরীক্ষা করতে হবে একজন আরওপি স্পেশালিস্ট দিয়ে অথবা রেটিনা স্পেশালিস্ট দিয়ে। এটা আপনার একজন শিশু বিশেষজ্ঞ উনিও করতে পারে অথবা নিউরোলজিস্টও করতে পারে, কিন্তু তাদেরকে এটার উপর ট্রেন্ড হতে হবে। আর একটা ভালো জিনিস হলো যে এখন সুন্দর মানে ফান্ডাস ক্যামেরা আসছে, যেটা আমরা রেড ক্যাম বলে থাকি। এটা দিয়ে একজন ট্রেন্ড নার্স অথবা টেকনিশিয়ান স্ক্যানিং করতে পারে। তারা ওটা করে ছবি যদি আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা দেখে বলতে পারবো যে আরওপি ডেভেলপ করেছে কিনা বা ডেভেলপ করে থাকলেও তার ট্রিটমেন্ট লাগবে কিনা। যেটা আপনি বলছেন যে 3 সপ্তাহের মধ্যে অথবা 4 সপ্তাহের মধ্যে, দুটো ক্ষেত্রে আপনি বললেন যে এই সময়ের মধ্যে ডাক্তারের কাছে আসতে হবে। এত ছোট বাচ্চাকে প্রথম আপনার এই পরামর্শের সাথে সাথে কিন্তু বাবা মাদের মনে আসলে যে এই ব্যাপারটি আসে, এত ছোট বাচ্চাকে আমি কিভাবে নিয়ে যাব চোখের ডাক্তারের কাছে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে চোখের ডাক্তাররাই কি আসলে এনআইসিউতে গিয়ে বাচ্চাদের চোখ পরীক্ষা করেন কিনা, বা এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন আমাদের দর্শকদেরকে। আচ্ছা, না আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন। অনেকে মায়েরাই মনে করে যে বাচ্চাটা আমি বাসা থেকে বের করব, হয়তো ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে। তো যে বেবিগুলো এনআইসিউতে থাকে এবং তাদের লং টাইম থাকতে হয়, এমনও আছে 30 দিন 40 দিন, তো সেই বেবির ক্ষেত্রে যে পেডিয়াট্রিশিয়ান অথবা নিউরোলজিস্টের আন্ডারে ভর্তি থাকেন, তারা আমাদেরকে ফোন করেন বা তাদের জুনিয়র যে ডক্টর আছে তাদেরকে দিয়ে ইনফর্ম করান। গার্ডিয়ানের সাথেও তারা আলাপ করেন যে এই বাচ্চাটার চোখের পরীক্ষা করার জন্য। এটা একটা। আর যখন তারা বেবিকে ডিসচার্জ দিয়ে দেয় হয়তো 2 সপ্তাহ পরে, তারা প্যারেন্টসদেরকে কাউন্সেলিং করে দেন যে বাচ্চাটার চোখ অবশ্যই পরীক্ষা করতে হবে, নাইলে বাচ্চার আরওপি ডেভেলপ করে বাচ্চাটা অন্ধত্ব বরণ করতে পারে। এইভাবে তারা কাউন্সেলিং। আপনি কিন্তু একটা আমাদেরকে সময় বললেন যে এই সময়ের মধ্যে চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং শিশুটিকে নিয়ে আসা উচিত। যদি কোনো বাবা মা এই ব্যাপারটিকে গুরুত্ব সহকারে না দেখেন এবং যদি দেরি হয়ে যায়, হয়তো ওনারা 4 মাস 5 মাস 6 মাস পরে দেখাতে আসলেন, যেহেতু এই শিশুটি কিন্তু বলতে পারছে না তার আদৌ কোনো সমস্যা হচ্ছে কিনা, সেক্ষেত্রে কমপ্লিকেশন কি হতে পারে যদি চিকিৎসা নিতে এত দেরি হয়ে যায়? এখন আপনাকে আমি যে সময়টার কথা বললাম যে জন্মের 3 থেকে 4 সপ্তাহ, এটা একটা গোল্ডেন আওয়ার এই রোগের জন্য। এবং যদি রোগটা ডেভেলপ করে থাকে, ট্রিটমেন্ট করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অন্য 10টা বাচ্চার মতোই সে স্কুলে যাওয়া, খেলাধুলা করা, এভরিথিং সে করতে পারবে। মায়েরা যদি না আসে আর যদি তার আরওপিটা ডেভেলপ করে থাকে, সেই ক্ষেত্রে কমপ্লিকেশন যেটা হয় যে একটা হতে পারে আপনার চোখটা সাদা হয়ে যাবে। মা বলবে চোখের কালো মণিটার মাঝখানে সাদা দেখাচ্ছে, সেটা হতে পারে 2 মাস 3 মাস থেকে। তারপরে দেখা যায় যে আপনার চোখটা একটু বড় হয়ে আসছে, যেটা দেখতে ভাসা ভাসা চোখের মতো মনে হয়, যেটাকে আমরা বলি চোখের প্রেশার বেড়ে গ্লুকোমা হয়ে যায়। তারপরে অনেক সময় চোখটা ছোট হয়ে যায়, যেটা আমরা বলি ডাক্তারি ভাষায় থাইসেকেল। আরেকটা হতে পারে চোখটা একটু বেঁকে যায়, যেটাকে আমরা টেরা চোখ বলি। আর সবচেয়ে যেটা হয় যে অনেক সময় মায়েরা আসেনি না এবং তারা দেখা যায় যে বাচ্চার চোখ ভালো, তারা মনে করে বাচ্চা তো দেখছে, কিন্তু আমাদের ডাক্তারি ভাষায় বলে অলস চোখ, অ্যাম্বলায়োপিয়া। মানে কোনো রকম সে একটু আঙ্গুল দেখছে বা একটু দূরে 10 হাত দূরে দেখছে, কিন্তু চশমার পাওয়ার চেক করলে দেখা যায় অনেক পাওয়ার এবং 2 চোখের ডিফারেন্স অনেক বেশি। তো এই প্রবলেমগুলো মানে হতে পারে, এই ব্যাপারগুলো ডেভেলপ করতে পারে সঠিক সময় না আসলে, এবং এটার আর চিকিৎসা করার কিছু নেই, তখন আর কোনো সুযোগ নেই। শুধু অ্যাম্বলায়োপিয়াতে যেটা আমরা থেরাপি দিয়ে থাকি। জি, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন দেখছি যে এই যে আপনি রোগের কথা বলছেন, এর চিকিৎসা আসলে বাংলাদেশে আছে কিনা সে ব্যাপারে, চিকিৎসা নিয়ে আমরা বিস্তারিত পরে শুনবো, চিকিৎসা বাংলাদেশে হচ্ছে কিনা বা হয় কিনা। আচ্ছা, আপনি এটার আধুনিক চিকিৎসা আমাদের দেশে এখন হয়ে থাকে এবং এই চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি গার্ডিয়ানদেরকে বলবো। জি, আমরা আরো অনেক কিছু শুনবো এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে, তবে এই মুহূর্তে ছোট একটি বিরতি নিচ্ছি। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর।
বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি অপরিণত নবজাতকের রেটিনার সমস্যা এই রোগটি নিয়ে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর সঞ্জয় কুমার দাস। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা আরোপি নিয়ে অনেকগুলো তথ্য পেয়েছি এবং চিকিৎসা বাংলাদেশে আছে সেই ব্যাপারটিও আপনি আমাদেরকে বলেছেন। এবার একটু বিস্তারিত জানতে চাই, যখন যেই সময়টি আপনি বলেছেন গোল্ডেন আওয়ার, এই সময়ের মধ্যেই যখন একটি শিশুকে নিয়ে তার বাবা মা আপনাদের কাছে আসে বা চোখের ডাক্তারের কাছে আসছে, কিভাবে আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করা হচ্ছে এবং স্টেজিংয়ের একটা ব্যাপার আপনি বলেছিলেন, এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন যে কয় ধরনের স্টেজ আছে, কোন স্টেজে সে আছে, সেটাকে কিভাবে ডায়াগনোসিস করা হচ্ছে, এটা বিস্তারিত যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কোয়েশ্চেন। এখানে যেটা হলো স্টেজিং, আমাদের আরোপির 5টা স্টেজিং আছে। তো আমরা আরোপিটা দেখার আগে বাচ্চার মনিটাকে বড় করতে হয়, যেটা আমরা বলি পিপিলটাকে ডাইলেট করা। এখানে আমরা চোখে ড্রপ ব্যবহার করে থাকি, ট্রপিকামাইড, ফিনাইলেফ্রিন। 10 মিনিট পর পর 4 বার বাচ্চার চোখে আমরা দিয়ে থাকি মনিটা বড় করার জন্য। আর চোখের ভিতরে রেটিনা দেখার জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, 20 ডায়োপ্টার লেন্স এবং বেবির জন্য যেটা লাগে ইনফ্যান্ট ওয়ার স্পেকুলাম, চোখের পাতা দুটাকে একটু ছড়ানোর জন্য ব্যাকটিস, এগুলো প্রয়োজন হয়। তো স্টেজিংয়ের ক্ষেত্রে যেটা ফার্স্ট স্টেজ, যেটা আমরা স্টেজ 1 বলি, সেটা হলো, আমি প্রথমত আপনাকে বলি রেটিনার কথা। যেমন আপনি যদি এটাকে পুরো রেটিনা বলেন, আমাদের রেটিনার রক্তনালীগুলো শুরু হয় জন্মের 16 সপ্তাহ থেকে, এবং এটা যদি 16 সপ্তাহে এখানে থাকে, 20 সপ্তাহে এখানে আসে, 24 সপ্তাহে এখানে, এভাবে গ্র্যাজুয়ালি এটা প্রোগ্রেশন হয় এবং জন্মের 4 সপ্তাহ পরে, তার মানে 40 সপ্তাহে পুরোপুরি ম্যাচিওর হয়। এখন আমার যে বেবিটা 32 সপ্তাহে জন্মগ্রহণ করলো, রক্তনালীগুলো এখানে এই জায়গাটাই ম্যাচিওর, এখানে কোনো রক্তনালী নেই। এখান থেকে এক ধরনের কেমিক্যাল মিডিয়েটরস রিলিজ হয়, যেটাকে আমরা বলি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এটা এই রক্তনালীগুলোকে উত্তেজিত করে, ওগুলোকে প্রোগ্রেশন করার জন্য। কিন্তু দেখা যায় কিছু নতুন রক্তনালী তৈরি হয়, যেগুলো লিকিং, ফ্রেজাইল এবং আপনার অনেকটাই মানে মোটা, আঁকাবাঁকা। এবং ওই রক্তনালীগুলো রেটিনার দিকে গ্রো না করে আমাদের চোখের ভিতরে যে জেল থাকে, যেটা আমরা ভিট্রিয়াস বলি, ওই দিকে এটা গ্রো করে। এবং এক সময় আমার যে ভালো রেটিনাটা ছিল, ওটাকে নিয়ে সে বিচ্ছিন্ন করে ফেলে, যেটা আমরা রেটিনাল ডিটাচমেন্ট বলে থাকি। তো স্টেজ 1-এর ক্ষেত্রে জাস্ট আমরা দেখতে পাই একটা লাইন, যে এটা হলো রক্তনালী নেই, একটু ধূসর, এই জায়গাটায় রক্তনালী আছে, একটু রেডিশ। স্টেজ 2টা এই লাইনটাই একটু মোটা হয়ে যায়, ওটা স্টেজ 2। আর স্টেজ 3-তে যেটা হয়, এখানে কিছু ফাইব্রাস টিস্যু হয়, অনেক নতুন রক্তনালী আসে, সেটা স্টেজ 3। এই স্টেজে থাকলে ট্রিটমেন্ট অবশ্যই দরকার। আর এরপরে আছে আপনার স্টেজ 4 এবং স্টেজ 5। স্টেজ 4-এ এখানে রেটিনাটা আংশিক বিচ্ছিন্ন হয়। এটার মধ্যে আবার দুটো আছে, স্টেজ 4A and 4B। আমাদের চোখে রেটিনার যে কেন্দ্রবিন্দু আমরা মেকুলা বলি, স্টেজ 4-এতে ওই মেকুলাটা স্পেয়ার করে যায়, বাকি অংশ একটু ডিটাচড হয়। আর 4B-তে বাকি অংশ প্লাস কেন্দ্রবিন্দুটা ডিটাচড হয়। আর স্টেজ 5 পুরো রেটিনাটাই ছিঁড়ে চলে আসে এবং দেখা যায় সাদা, যেটা আমরা হোয়াইট পিপলের রিফ্লেক্স বলে থাকি। নর্মালি একটু রিফ্লেক্সটা লাল হয়ে থাকে। তো এগুলো 5টা স্টেজ আপনার। এই যে যখন একটি শিশু আসলো এবং 5টা স্টেজ আপনারা যখন পেলেন, যে কোনো একটা স্টেজে সে আছে, 5টা স্টেজেই কি আসলে চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে কিনা এবং কি কি ধরনের চিকিৎসা দেওয়া যায়? আপনি দেখেন এখানে একটা জিনিস, যেমন আমি বললাম কিছুক্ষণ আগে, যে সব অপরিণত নবজাতকের আরোপিটা হয় না। যেমন 100 জনের মধ্যে বললাম যে হয়তো 70 জনের ভালো থাকবে, হবে না, 30 জনের হতে পারে। এই 30 জনের মধ্যে আবার সবার ট্রিটমেন্টের প্রয়োজন নেই। যেমন যদি স্টেজ 1 এবং স্টেজ 2 থাকে, তাহলে তাদের ট্রিটমেন্টের সাধারণত লাগে না। আমরা অবজারভেশন করি যে এটা কি নর্মালি স্বতঃস্ফূর্তভাবে ম্যাচিউর হচ্ছে, না এটা স্টেজ 3-এর দিকে যাচ্ছে। আর একটা জিনিস এখানে বলে রাখা ভালো, যে রেটিনাতে আমরা কিছু জোন ভাগ করি 3টা। এটা আরোপিটা রেটিনার অবস্থানের উপর নির্ভর করে। জোন 1টা হলো একেবারে আপনার সেন্ট্রাল কেন্দ্রবিন্দু, যেটা আমরা ম্যাকুলা বলেছিলাম। আর এই জায়গায় যদি আরোপিটা ডেভেলপ করে, এটা খুব তীব্র হয় এবং বাচ্চার দৃষ্টি নাশ হতে পারে, অন্ধত্ব বরণ করতে পারে। আর জোন 2 যেটা, এটা কমনলি মানে এই জায়গাটাতেই আরোপি ডেভেলপ করে। আর জোন 3 যেটা, এটা সাধারণত ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। তো ট্রিটমেন্টের ব্যাপারে প্রথমত স্টেজ 1 এবং 2 আমরা অবজারভেশন করি। যদি স্টেজ 3 হয় এবং জোন 1-এ থাকে, সেক্ষেত্রে প্রথমত আমরা আগে ইনজেকশন দিয়ে থাকি।
এবং ইনজেকশন দিয়ে আমরা ফলো আপ করি 7 দিন 10 দিন এভাবে, কারণ ইনজেকশনগুলোর মেয়াদ 1 মাস। পরবর্তীতে হয়তো বাচ্চাটা লেজার ট্রিটমেন্ট লাগতে পারে। আর যেটা আপনার জোন 2 এবং স্টেজ 3 সেটাকে আমরা সরাসরি লেজার ট্রিটমেন্ট করি। আর জোন 3 তো বললাম যে ওটা অনেক সময় ট্রিটমেন্টেরই প্রয়োজন হয় না, স্টেজ 3 সরি। আর স্টেজ 4 এবং স্টেজ 5-এ আমরা সার্জারি করে থাকি। এখানে অপারেশন করে আমরা চোখের ভিতরে জেলটাকে বের করে নিই, যেটা বিটিএস বলে, এবং ভিতরে বাতাস দিয়ে রাখি। আরেকটা যেটা আমরা করি, আমাদের চোখের যে সাদা অংশ ওটার চার দিকে আমরা একটু স্কেলেরাল বাকল বলে আমরা ওটা করে দিই। আমরা যেটা প্যান্টে বেল্ট যেমন পরে ঠিক এরকম বাইরে থেকে সাপোর্ট দিয়ে। আর আগে আপনার ট্রিটমেন্ট ইউজ হতো ক্রায়োপ্লেক্সি, ওটা এখন ইউজ হয় না, ওটা খুব পেইনফুল ছিল। চিকিৎসা নিয়ে আরও শুনবো আপনার কাছে, তবে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আগে তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোজাম্মেল, চাঁদপুর থেকে। স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আমার এক রিলেটিভ বাচ্চার বয়স হচ্ছে 5 বছর, আরোপি হয়েছিল, লেজার করানো হয়েছে চশমা পরে। তো স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে চশমা আসলে কতদিন পড়তে হবে? থ্যাংক ইউ। আরোপি বেবিগুলোর একটু মায়োপিয়া হয়ে থাকে, যেহেতু প্রিম্যাচুর ছিল, ওর লেজার হয়েছে এবং ইনজেকশন হয়েছে। সো ওর যেটা হলো চশমা তো পড়ছে, এবং ওর এটা 6 মাস অন্তর অন্তর আবার চোখের শিশু বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে গিয়ে চশমার পাওয়ার চেক করাতে হবে, এবং এটা লং টাইম পড়তে হবে, এখনই বাদ দিতে পারবে না সে। এটা একটা লম্বা সময় ধরে তাকে পড়তে হবে। যেখানে আমরা আপনার কাছ থেকে চিকিৎসার ব্যাপারগুলো শুনছিলাম, আপনি একটা সার্জারির কথা বলছিলেন, ভিট্রিয়াস হিউমারটা হয়তো রিমুভ করা হতে পারে। এটা কি পরবর্তীতে আবারও কোনো সার্জারি লাগে, নাকি প্রাথমিক একটা সার্জারিতেই আসলে? না, এটা পরবর্তীতে আর সাধারণত সার্জারি লাগে না। এটা আমরা প্রথম পর্যায়ে মানে স্টেজ 5 যেগুলো, ওগুলো আমরা ইনিশিয়ালি অপারেশন করে থাকি। এটা এমন না যে আপনার বাচ্চা 10 বছর বা 15 বছর হলে আপনি একটা অপারেশনে আবার যাবেন, ওরকম ওই সুযোগটা নেই। এই যে চিকিৎসা তাকে দেয়া হচ্ছে, হয়তো লেজার দেয়া হলো অথবা সার্জারি করা হলো, এরপরে আসলে আমরা আউটকামটা কি আশা করব? সে যখন ধীরে ধীরে বড় হবে, সে কি একজন স্বাভাবিক মানুষের মতোই দেখতে পাবে কিনা? খুব সুন্দর কোশ্চেন করেছেন। এখানে সাধারণত যে বেবিগুলোকে আমরা লেজার করে থাকি অথবা ইনজেকশন দিয়ে থাকি টাইমলি, ওরা একটা সুস্থ অন্য 10টা বাচ্চার মতোই মানে খেলাধুলা করা, স্কুলে যাওয়া, সব কিছু করতে পারবে। আপনি বুঝতেও পারবেন না যে ওর প্রিম্যাচুর ছিল, ওর আরোপি ট্রিটমেন্ট হয়েছে। শুধু যদি আপনি ওর ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করেন কোনোভাবে, তাহলে দেখবেন পেরিফেরাল ফিল্ড একটু কম আছে, আদারওয়াইজ বুঝতে পারবেন না। আর যেগুলো আমরা সার্জারি করে থাকি স্টেজ 4 এবং স্টেজ 5, ওগুলো খুব বেশি ডেভেলপমেন্ট হয় না। হয়তো সেক্ষেত্রে একটু কাউন্টিং ফিঙ্গার অথবা পারসেপশন অফ লাইট এরকম হয়ে থাকে, অথবা হ্যান্ড মুভমেন্ট। ওরা নর্মাল স্কুলে পড়াশোনা করতেও পারে না, ওদের জন্য ব্রেল সিস্টেমে অন্য স্কুলে পড়তে হবে। এবং সেক্ষেত্রে আসলে আর কোনোভাবেই সুস্থ করার সুযোগ থাকে না। না, কারণ অনেক গার্ডিয়ানই বলে বাবা মা যে না, আমার চোখটা আমি সন্তানকে দিয়ে দিতে চাই, বা নানা বলে। আসলে ওটা সম্ভব না, কারণ আমাদের চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়। আপনি যদি দেখেন সাদা অংশ স্কেলেরা, এটা ট্রান্সপ্লান্ট হয়। রেটিনাটা স্নায়ু টিস্যু, এটা বেসিক্যালি আমরা মার গর্ভ থেকে যেটা নিয়ে আসি সেটাই। এটা আজও ট্রান্সপ্লান্ট শুরু হয়নি। জি, সেই জন্য আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। একেবারে শেষ প্রান্তে এসে বাবা মায়েদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতে চান, আরোপি নিয়ে ওনারা আসলে কিভাবে কাজ করবেন বা কি করা উচিত, এ ব্যাপারে যদি কিছু বলতে চান। আমি বলতে চাই, যেসব অপরিণত নবজাতক 35 সপ্তাহ অথবা তার আগে জন্ম হয়েছে এবং ওজন 2 কেজি বা তার নিচে, তাদের অবশ্যই চোখের রেটিনা পরীক্ষা করাবেন একজন আরোপি স্পেশালিস্ট অথবা রেটিনা স্পেশালিস্ট দিয়ে। তাহলে সে হয়তো অন্ধত্ব থেকে বেঁচে যাবে। এবং সেটাকে সময় মতো করতে হবে, দেরি করার কোনো সুযোগ নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে আরোপি এই রোগটি নিয়ে এবং চিকিৎসা নিয়ে এবং কিভাবে আসলে শিশুগুলোকে আমরা ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো, সেই বিষয়টি নিয়ে এত কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।